নমস্কার। এনজেপি স্টেশনে এটা সন্ধ্যের ছবি। সেখান থেকে বেরিয়ে আমরা এই জুপিটার লজে উঠলাম এক রাত্রি থাকবার জন্য, কারণ পরের দিন সকালে আমাদের গন্তব্য সিকিম। পরদিন সকালবেলা বোলেরো গাড়িতে আমাদের পুরো টিম বেরিয়ে পড়ল সিকিমের উদ্দেশ্যে। আবার একটা নতুন যাত্রা, নতুন আনন্দ, নতুন অভিজ্ঞতা। রাতে রাস্তায় দেখা হলো তিস্তা নদীর সাথে, পথে বারবার একসাথে ধরেই যাওয়া। প্রথমে আমরা যাচ্ছি নামচি হয়ে রাবাংলা। চলুন দেখি নামচির কিছু ছবি। পথে এগুলো নামচির বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখব এবং পৌঁছে যাব আস্তে আস্তে চারধামের সামনেই। আমরা এসে গেছি নামচি চারধাম গন্তব্যে এবং গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সবাই হেঁটে ঢুকবো চারধামের উদ্দেশ্যে। এরা আমাদের সবাই সহযাত্রী। পথে রাস্তায় অনেক সব অপূর্ব দৃশ্য দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি চারধামের উদ্দেশ্যে। যদিও কুয়াশা ছিল, তবু দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। এটা চারধাম মন্দিরের ভেতরের কিছু অংশ। আমরা আস্তে আস্তে ঢুকছি এবং একটার পর একটা দেখতে দেখতে এগোচ্ছি। চারধামের চারটি দিকে চারটি দরজা আছে, তার মধ্যে এই কিরাতেশ্বর দ্বার দিয়ে আমরা ঢুকেছি এবং সামনেই দেখা যাচ্ছে বাবা মহেশ্বরের বিরাট মূর্তি। এবং এখানে চারধামের চারটি যে আমাদের তীর্থস্থান আছে তার ছোট ছোট করে কিছু ওইভাবেই বানানো আছে, ছোট ছোট অংশ মন্দিরের মতো করে। এবং এছাড়াও একটি সাই বাবার মন্দির, গণেশের মন্দির আছে। এখানে প্রথমে আমরা বৈদ্যনাথ মন্দিরের প্রতিকৃতি যেটা আছে সেইখানে গিয়ে ঢুকলাম, প্রণাম করলাম। পটু চেষ্টা করছে ঘন্টা বাজাবার, বিরাট ঘন্টা, ওর থেকেও বড় হয়ে গেছে, ওই জন্য প্রাণপণে চেষ্টা করছে বাজাবার। দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম মন্দিরের যে প্রতিকৃতির মতো একটি তৈরি হয়েছে মন্দির, সেইখানে। তারপরে একটি কিরাতেশ্বরের মন্দির। এবং এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা তারপরে এসে গেলাম রাবাংলায়। রাবাংলায় বুদ্ধা পার্কে নেমে আমরা ঢুকছি এবং বুদ্ধা পার্কের পাশেই আমাদের হোটেল। এটা রাতেই সেই বুদ্ধা পার্কেরই ছবি, বুদ্ধের মূর্তির এক অপরূপ দৃশ্য। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। পথে অপূর্ব সব দৃশ্য, গাছগাছালি, বনাঞ্চল এবং দূরে পাহাড় শ্রেণী। মাঝে মাঝে কুয়াশা হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ উঠছে। রাস্তা বেশিটাই ভালো, তবে কিছু কিছু অংশে এখনও খারাপ রয়েছে, একটু এবড়ো খেবড়ো আছে, তবে তাতে যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না। পথে একটি নামনাঝানা জলপ্রপাত, সেখানে আমরা দাঁড়ালাম এবং বেশ কিছুক্ষণ সময় উপভোগ করলাম। যদিও আর কেউই সেখানে দাঁড়িয়ে ছিল না, তবে সেটাও একটা ভালো কথা যে বেশ ফাঁকা এবং বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সেখানে উপভোগ করা যায়। সুন্দর ছবিও তোলা গেল কিছু। আর এই ঝর্ণাটার বেশ কাছ পর্যন্তই যাওয়া যায়, যার জন্যই এটা আরও আমার বেশি ভালো লেগেছে। একদম রাস্তার ওপরেই পড়লো, কিন্তু সেরকম কোনো নাম কিছু লেখা ছিল না। সেখান থেকে আমরা এগিয়ে গেলাম আরেকটি ঝর্ণার দিকে, যার নাম কাঞ্চনজঙ্ঘা। এখানে টিকিট কেটে অল্প কিছু সিঁড়ি উঠে একটি সাঁকো পেরিয়ে সেই ঝর্ণার কাছে পৌঁছতে হয়। কেউ কেউ স্নানের উদ্যোগ নিচ্ছিলেন, কিন্তু ওরা এসে না করে গেল যে স্নান করা যাবে না, শুধু ছবি তুলুন, কাছে যান, অসুবিধা নেই। একটু বড় বড় পাহাড় পাথর পেরিয়ে ডিঙিয়ে যেতে হয়, তবে তাতে খুব একটা অসুবিধা নেই, সহজেই যাওয়া যায় এবং আনন্দ উপভোগ করা যায়। আর ছবি তো সাথে আছেই। সেই ঝর্ণা দেখে আমরা এগিয়ে গেলাম খেচিওপুকুরি লেকের দিকে। বেশ খানিকটা রাস্তা, কিন্তু খুবই উপভোগ্য। একদিকে পাহাড়, একদিকে পাহাড়ি বন, পাইনের শ্রেণী। দেখতে দেখতে আমরা এসে গেলাম এই লেকের পাশে।
সেখানে ছোট্ট একটি মনেস্ট্রি এবং তার সাথে লেক এবং ঝর্ণা। ঘুরে আমরা চলে এলাম সন্ধ্যের মধ্যেই পেলিংয়ে। বিকেলে নেমেছিল অঝোরে বৃষ্টি। পরদিন সকালবেলা এসেছি সেই বিখ্যাত স্কাই ওয়াকে। যদিও চারিদিকেই প্রচণ্ড কুয়াশা, তবে তাতেও লোকের কিছু অভাব নেই। প্রচুর লোক, প্রচুর ভিড়। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম স্কাই ওয়াকের ভিতরে এবং চারিদিকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি। কাঁচের তৈরি পথটা দুধার দিয়ে গোল করে এসে এক জায়গায় মেশে এবং সেখান থেকে সিঁড়ি উঠে যায় বুদ্ধ মূর্তির দিকে। যদিও সে কাঁচের নিচে এতই সাপোর্ট দেওয়া আছে যে পড়ে যাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো ঘটনাই ঘটে না বা বিন্দুমাত্রই ভয় লাগে না, কারণ নিচের সাপোর্টটা আপনি পুরোই দেখতে পাবেন এবং অসংখ্য সাপোর্ট দেওয়া, খুঁটি দেওয়া, বার দেওয়া, এক্স করে আপনার সেফটির জন্য ব্যবস্থা করা আছে। এবং সেখানে আমরা দাঁড়িয়ে ঘোরাফেরা করলাম অনেকক্ষণ, ছবি টবি তুললাম। তারপরে চলে এলাম পাশেরই একটি পাখিরালয়ে। যদি ওখান থেকে একটু আসতে হলো সেইখানে, তবে পাখিরালয়টা স্কাইওয়াকের থেকে খুব বেশি দূরে নয়। সেখানে প্রচুর পাখি সংগ্রহালয়, ওপেন এয়ারও আছে, কিছু জালের মধ্যে বাঁধাও আছে। বিরাট জালের, পাতলা জালের তৈরি একটি খাঁচার মতো, তার মধ্যে ওরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমরা এলাম রাবডান্সে, ধ্বংসস্তূপের মধ্যে, যেটা অনেক দিনের আগেকার এক রাজার দুর্গের ধ্বংসস্তূপ। সেই পাখিরালয়ের পাশ দিয়েই বেশ খানিকটা হেঁটে, প্রায় আধা ঘন্টা সময় লাগলো আমাদের বাচ্চা সমেত সবাই হাঁটতে। এসে ওখানে পৌঁছালাম, ঘুরে ফিরে দেখে খানিকটা বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটা গানের মধ্যে নেই, বলছি হ্যাপি হ্যাপি হ্যাপি, ওই স্যাড স্যাড স্যাড। রাস্তা এখানেও কোথাও কোথাও একটু ভাঙা, কোথাও কোথাও ভালো। তবে হ্যাঁ, বারবারই বলতেই হয়, পাহাড়ে যারা গাড়ি চালান তাদের ধৈর্য, সাহস, কৌশল সবের কথা, সেই সবের ওপর ভরসা করেই আমাদের যাওয়া। এবং এখানে আর একটা কথাও না বললে নয় যে এরা হর্ন জানিয়ে আরেকজনকে সচেতন করে না, সবাই সচেতন হয়েই থাকে, কাজেই হর্নের ব্যবহার নিতান্তই কম। এইখানে রাস্তার অবস্থা খানিকটা খারাপ, এটা হতে পারে যে বর্ষার জলের জন্য খানিকটা কাজ হচ্ছে, আরও ভালো হয়ে যাবে আগামী দিনে। তবে পাহাড় কেটে রাস্তা তৈরি তো খানিকটা, সেই জন্য একটু অসুবিধাজনক। তবে হ্যাঁ, গাড়িতে বসে থাকলে এটা খুব যে আপনার কাছে সমস্যাদায়ক হবে সেরকম নয়। আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটকে। একটু দেরি হলো, গ্যাংটক যেহেতু ক্যাপিটাল সিটি এবং তার জন্য সেখানে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি, সেসব কাটিয়ে হোটেলে ঢুকতে ঢুকতে সন্ধ্যে 7টা বাজলো। আমি একটা জুড়ে দেবো ছোট করে, ছোট রিলস হবে। গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গের মার্কেটে এবং সেখানে লালবাজারেও ভিজিট করেছি। এখানে বিরাট মার্কেট রয়েছে, আপনারা পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারেন এবং অতি অবশ্যই মনে করে পারমিটটা রাতের মধ্যেই ড্রাইভার দাদাকে বলে করিয়ে রাখবেন, কেন পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি আপনাদের চলে যেতে হবে ছাঙ্গু লেকে এবং নাথুলা পাস যদি আপনাদের আইটিনারিতে থাকে সেটা দেখার জন্য। তবে হ্যাঁ, পারমিটটা অবশ্যই করিয়ে রাখবেন, নাহলে সকালবেলা পারমিট করাতে গেলে আপনার ওখানে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকা পণ্ডশ্রম। যাকে পারমিট হয়ে গেছে, এবার চলেছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এইখানকার দৃশ্য তো কিছু বলবারই নয়। বাঁদিকে একদম খড়খড়ে পাহাড় এবং ডান দিকে দূরে পাহাড় শ্রেণী এবং একদম গায়ের পাশে ডান দিকে বিরাট খাদ। তবে মাঝে মাঝে কুয়াশায় সেই দূরের পাহাড় শ্রেণী ঢেকে যাচ্ছে, আবার রোদ উঠলে পরিষ্কার হচ্ছে। প্রকৃতির এক অপরূপ খেলা। এখানে দূরত্ব বেশ খানিকটা, সেজন্যই আগে আগে বেরোতে হবে। আর জ্যামেও পড়তে পারেন, বেশি দেরি হলে ওখানে এন্ট্রি নিয়ে সমস্যা হতে পারে, তার জন্য যত তাড়াতাড়ি যাবেন ততই ভালো। তবে বলে রাখা ভালো, সোমবার দিন কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে, কাজেই ওই দিনকে ওই ট্যুরটা হবে না।
অন্যদিন ডেট করতে পারেন, বা নাথুলাটা বাদ দিয়ে বাকিগুলো ভিজিট করে আসতে পারেন, যেমন আমরা গেছিলাম। এখানে রাস্তাও খুব ভালো, একদম মসৃণ, কাজেই যাতায়াতে কোনো সমস্যা নেই। এসে প্রায় পৌঁছে গেছি। এবার পরের গন্তব্য আমাদের ছাঙ্গু লেক। রাস্তায় অনেক হোটেল পাবেন, রেস্টুরেন্ট পাবেন, সাধারণ টিফিন করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য। পৌঁছে গেছি ছাঙ্গু লেকের ঠিক পাশেই। একটু ঘুরে বেরিয়ে আপনারা রোপওয়েটা এনজয় করতে পারেন, খুবই ভালো, 450 টাকা পার হেড লাগবে, তবে এটা খুবই খুবই উপভোগ্য, আপনার একদম যাকে বলে পয়সা উসুল। এটাই আমাদের এই ট্যুরের সবচেয়ে উচ্চতম জায়গা ছিল। এই রোপওয়ে যেখানটা আমরা উঠছি 14,000 ফিটেরও বেশি। এখানে এসে রোপওয়ে আপনাকে অনির্দিষ্টকাল সময় দেবে ওখানে এনজয় করার জন্য। ওখানে এসে এটা রোপওয়ে স্টেশনের বাইরেই এক জায়গায় বরফ জমেছিল, যদিও পুরনো বরফ, তবে তাই নিয়েই বাচ্চারা খেলাধুলা করছে। দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। আমরা এখানে বেশ আধা ঘন্টা 40 মিনিট মতো সময় কাটালাম, এদিক ওদিক ঘুরলাম। সাত পাশে একটি ছোট্ট দেবী মন্দির আছে, সেখানেও আপনি পৌঁছতে পারেন একটু পাহাড় ডিঙিয়ে, ছোটোখাটো। বা দূরে একটি পাহাড়ের ওপরেও দেখলাম অনেকে উঠে রয়েছে, যারা একটু অতি উৎসাহী বা সেরকম শারীরিকভাবে সক্ষম তারা উঠতে পারেন, আর না হলে আশেপাশে ঘুরেও উপভোগ করতে পারেন। পটু মেতে উঠেছে বাসি বরফের খেলায়। একটু অদ্ভুত শোনালো, তবে হ্যাঁ, অনেক দিনের জমা বরফ বলে খানিক একটু ময়লাও হয়ে রয়েছে। এই ছুঁড়ে মারছে বরফ ক্যামেরার দিকে। এইবারেই আমরা যাচ্ছি ওই দেবী, ছোট্ট একটি দেবী মন্দির আছে সেই দিকে। সেখানে একটু বড় বড় পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, তবে কি এগুলো কোনোটাই নড়ছে না বলে আপনি সহজেই পৌঁছতে পারবেন। সবগুলো মোটামুটি খুব একটা কষ্টসাধ্য নয়, যাওয়া যায়। জয় মাতা দি। এই যে রোপওয়ে স্টেশন দেখছেন, তার পিছনটাতেও খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম করা আছে ছবি তোলার জন্য। ভিডিও করে আমি নিয়ে আসছি। এইখানে একটি বড় পাথরের ওপরে পটু আর পটুর বাবা কসরত করে উঠছে। হ্যাঁ, কসরত করছে। এখানটা সত্যি খুব দেখার মতো, খুব এনজয় করার মতো। একটু ঠান্ডা হাওয়া আছে, ঝোড়ো হাওয়ার মতো, ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা। তবে বাচ্চারা তো কিছুই সহজে পড়তে চায় না, তাও চেপে চুপে যতটুকু পড়ানো যায়। এই বড় পাথরের ওপর বাবা ছেলেতে শুয়ে মস্তি করছে। वहाँ पर छंगू लेक है, यहाँ पर एक तो मंदिर है। এই যে বাড়ি নয় সে কথা মনে নেই, মনে পড়েছে একদম বাড়ি পেয়েছে। क्या है ये रोपवे का ऑफिस है, और ये दोनों पागल यहाँ आधा सोया हुआ है, बाड़ी पाया है, अभी जाने का सोच माता में आया है, चलता है। এইবারে পটু ছবি তুলছে, আমি আর পটুর বাবা একটু মস্তি করি। এই উপর খাবর পাথর বেয়ে আমরা আবার নিচে নামবো। নেমে ওই রোপওয়ে স্টেশনটার পিছনে যে একটা বড় চওড়া বাঁধানো জায়গা আছে রেলিং দিয়ে ঘেরা, সেইখানে কিছু ছবি তুলবো, সেই জন্য উঠে পড়লাম তাড়াতাড়ি, যাই ওই দিকটা ঘুরে দেখে আসি। হ্যাঁ,
দাঁড়াবি থাক। পটু চেষ্টা করছে এটা ঠেলে ঠেলে সরানোর, একটু গায়ের জোর বাড়ানোর চেষ্টা করছে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সেই ছাঙ্গু লেক। এখান থেকেও একটা জিগজ্যাগ ওয়ে রাস্তা দেখা যায়, এটা সেইটা সেই সিল্ক রুটের জিগজ্যাগ ওয়ে নয় এটা, তবে এটাও সেই জিগজ্যাগ ওয়েরই মতো দেখতে প্রায় বলা যায়। এইখানটাই হচ্ছে রোপওয়ে স্টেশনের পিছনটা, খুব সুন্দর, এটা একটা প্যানোরামিক ভিউ, খুব সুন্দর। দুদিকে সুউচ্চ পাহাড় এবং জিগজ্যাগ ওয়েটাও দেখা যাচ্ছে, আর ওপেন এয়ার, ঠান্ডা হাওয়া সব মিলিয়ে একদম দারুণ। আমরা ঠিক নামতে যাব সেই সময় দেখলাম আমাদের সঙ্গীরা যারা ছিল তারা প্রথমে আসতে রাজি হচ্ছিল না উচ্চতা দেখে, পরে সবাইকে দেখে আবার মনোবল ফিরে পেয়ে ওপরে উঠে এসেছে। ওদের সঙ্গে আমরা আরও খানিকক্ষণ ওখানে মজা করলাম, তারপরে ফিরে আসছি। নেমে আসার ভিউটাও কিন্তু দারুণ, বেশ ভয়ালো। এতটা ঢালু পথ পেয়ে হঠাৎ অত উঁচু থেকে নেমে আসা, মনে হয় যেন এক্ষুনি গিয়ে পড়বো। তবে হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারটা খুবই ভালো, খুবই নিশ্চিন্ত এবং নির্বিঘ্নে নিরাপদে সুন্দরভাবে আমাদের অবতরণ হলো। এইবারে আমরা চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যদিও সন্ধেবেলা আজকে জুলুকে গিয়ে থাকবো, তবে পথে যা যা গন্তব্য দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো কভার করেই এক এক করে যাব। পরবর্তী গন্তব্য আমাদের বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। বাবা মন্দিরের ইতিহাস তো মোটামুটি আমরা সবাই জানি। আমাদের বীর শহীদ সেনার উপর এই মন্দিরটি স্থাপিত হয়েছে। সেখান থেকে ঘুরে আমরা এসেছি কুপুপ লেকে, এবং কুপুপ লেক ফিরে থাম্বি ভিউ পয়েন্ট বলে একটি জায়গাতে আমরা দাঁড়িয়েছি। সেখান থেকে ওই সিল্ক রুটে জিগজ্যাগ ওয়েটা দেখা যায়, তবে খুবই কুয়াশা, ভীষণই ঝোড়ো হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি, সব মিলিয়ে পরিষ্কার দৃশ্য নয়। তার মধ্যেই ছবি তোলার চেষ্টা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, কখনো একটু কুয়াশা কেটে পরিষ্কার হচ্ছে, কখনো আবার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তার মধ্যেই বিদ্যুৎ চেষ্টা করে যাচ্ছে যতটা সম্ভব পরিষ্কার ছবি আনার। এখানে বোঝা যাচ্ছে না, তবে মাঝে মাঝে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আবার মাঝে মাঝে সেই হাওয়া থেমে বৃষ্টি হয়ে যাচ্ছিল। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ছিল, যেমন বাবা মন্দিরে ঠান্ডা ছিল তেমনি এই থাম্বি ভিউ পয়েন্টটাও প্রচণ্ড ঠান্ডা ছিল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো জুলুকের দিকে, এবং এখান থেকেই যে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি আমাদের সঙ্গে পুরো রাস্তায় ছিল, এবং জুলুকে পৌঁছানো পর্যন্তই বৃষ্টি হয়েছে। খানিকক্ষণ থেমেছে, আবার পড়েছে, সন্ধেবেলা পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত বৃষ্টি চলেছে, কখনো থেমেছে, কখনো বেড়েছে, এভাবেই চলেছে। এখন আমরা সেই সিল্ক রুট দেখার জন্যই ওখানে দাঁড়িয়ে আছি। এখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পড়ছে, ছবিতেও কখনো কখনো ক্যামেরায় ধরা পড়েছে। জুলুকে পরের দিন সকালে যদিও ঝকঝকে রোদ দিয়েই দিনটা শুরু হয়েছিল, কিন্তু ব্রেকফাস্ট করতে করতেই আবারই নেমে আসে কুয়াশা। পরবর্তী পয়েন্ট জুলুক থেকে বেরিয়ে পাইন বন। পাইন বনে আমরা সবাই নামলাম, একটু ছবি টবি তোলা হলো, এদিক ওদিক ঘুরে দেখলাম। অনেকেই বলছিল এখানে প্রচুর জোঁক থাকতে পারে বর্ষার সময়, যদিও আমরা কোনো জোঁক দেখতে পাইনি, এবং আক্রান্ত হয়েছে বলেও আশেপাশে অন্যান্য দলের মধ্যেও কাউকে শুনিনি। তবে
থাকতে পারে, আশঙ্কা আছে, সাবধানে যাওয়াই ভালো। আমরা সেই পাইন বনে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। একদম রাস্তার ওপরেই পড়ে, আপনাকে হেঁটে যেতে হবে না, গাড়ি এই পাইন বনের গেটেই প্রায় এসে দাঁড়ায়। এই এসেছে। পরবর্তী গন্তব্য আমাদের কিউখোলা ফলস। এটাও খুব সুন্দর একটি ফলস, মাঝারি উচ্চতার। আর এখানে কিছু অ্যাক্টিভিটিও আছে, সেগুলো অংশগ্রহণ করতে পারেন। এছাড়া সিকিমিজ ড্রেস ভাড়া দেওয়া হচ্ছে, ছবি তুলতে পারেন সেগুলো পরে। প্রচুর টিফিন কর্নার রয়েছে, সেখানেও এনজয় করতে পারেন। এই কিউখোলা ঘুরে আমরা গেলাম রংলি বাজার। রংলি বাজার একটি ছোট মার্কেট, সেখানে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম মানখিমে। মানখিমে একটা ভিউ পয়েন্ট, সেখানে একটু উঁচুতে সিঁড়ি বেয়ে উঠে একটা ভিউ পয়েন্ট করা আছে, সেখানে ছোট একটি মন্দির আছে এবং মন্দিরের পিছনে এরকম একটি প্ল্যাটফর্ম বাঁধানো আছে, যেখানে গিয়ে আপনি কিছু ছবি তুলতে পারেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। সেখানে আমরা মানখিমেই ছিলাম, গ্রিনারি হোমস্টেতে। খুবই সুন্দর, খুবই সুন্দর ঘর, যেমন ঘর তেমনি ব্যবস্থাপনা, তেমনি আউটডোর এরিয়া, খুবই সুন্দর। এটা পরদিন সকালের ছবি, ঘন কুয়াশায় ঢেকেছিল। আমরা সেখান থেকে বেরোলাম, পরদিন বেরিয়ে আমরা গেলাম বিশ্ববিনায়ক মন্দিরে, সেখানেই এই ছবি তোলা এবং পরবর্তী গন্তব্য হচ্ছে ঋষিখোলা নদী। এইখানেও এনজয়মেন্ট করাটাও খুবই মজার, কারণ এই বাঁশের সাঁকো পেরিয়ে এপার থেকে ওপার যাওয়া। মাঝখানটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো নিচে সাপোর্ট নেই, সেই জায়গাটা ব্রিজটা রীতিমতো দোলে, এবং যেখানে ওই বড় পাথরের ওপর ব্রিজের অংশটা রয়েছে সেখানটা খুবই সংকীর্ণ। আমরা একে একে সব পার হয়ে এপার থেকে ওপারে গেলাম। ওপারেও কিছু হোমস্টে রয়েছে, আর এপারেও খুব অল্প সংখ্যক, তবে অল্প সংখ্যকই রয়েছে। এখানে কেউ ইচ্ছা করলে থাকতে পারেন, আর না হলে এরকম 2-3 ঘন্টা কাটিয়ে ফিরেও যেতে পারেন। এখানে পাহাড়ি নদী স্রোতস্বিনী বড় বড় পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে, এপারে ওপারে, ওপারেই সুন্দর ছবি এবং সুন্দর উপভোগ। মাঝখানটায় একটু ডিপ, সেখানটা ঠিক যাওয়া যায় না, নইলে অনেকটাই আপনারা পায়ে হেঁটে নদীর ভেতর দিয়ে যেতে পারেন, খুব একটা বিপজ্জনক নয়। সবাই আমাদের সহযাত্রীরা একসাথে ছবি টবি তুলে আমরা এখান থেকে রওনা দিলাম এবং পরবর্তী গন্তব্য সাইলেন্ট ভ্যালি। আচ্ছা, সাইলেন্ট ভ্যালিটা দেখে যদি কেউ জানাতে পারেন দার্জিলিংয়ে এরকমই একটা জায়গা আছে, অনেকের ছবিতেই দেখেছি, কিন্তু আমি স্পটটার নাম ঠিক জানি না। অনেকে রিলস করে ছাড়ে এবং মিনি পেহেলগাম বলে এরকম বলে, কিন্তু আমার জানা নেই ঠিক স্পটটার নাম, কেউ জানলে পরে জানাবেন। সাইলেন্ট ভ্যালি ঘুরে আমরা ফিরে চলেছি। ছোট্ট একটি প্রান্তর, হেঁটে পাইন বনের মধ্যে দিয়ে খানিক দূর এগোলে পরে ভ্যালিটা পড়ে, তবে সেখানে করবার বা বসবার মতো সেরকম কিছুই নেই, কেননা পুরো ঘাস জমি, আগাছায়, জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে এবং ওখানেও জোকের ভয় আছে। আমরা আশপাশটা একটু ঘুরে ফিরে দেখে ফিরে এলাম। আর তারপরে বৃষ্টি হওয়াতেই রাস্তাটাও পুরো কাদা, প্রান্তরটাও পুরো জলকাদায় ভর্তি হয়ে রয়েছে, ওই জন্য খুব একটা বেশিক্ষণ না থেকে আমরা ফিরেই চলেছি। এবং যেখানেই যাই সেখানেই তো অবধারিত ছবি। এরপর আজকের দিনে আমাদের স্টে আছে সিলারিগাঁওতে, অর্চিতা হোমস্টে।
এইটাই সেই জায়গা, যে সাইলেন্ট ভ্যালির যে প্রান্তর। যদিও এই ঘন বর্ষায় অত্যন্ত আগাছায় ভর্তি হয়ে রয়েছে, তবে তার মধ্যেও কিছুটা সময় কাটিয়ে কিছুটা আনন্দ করে ঘুরে ফিরে দেখে আমরা এবার চলেছি হোমস্টের দিকে। দূরে পাহাড় শ্রেণী এবং সেই কুয়াশা, কখনো রোদ কখনো কুয়াশা, এবং পরবর্তীতে আমরা এসে হোমস্টে থেকে বেশ খানিকটা হেঁটে, প্রায় 1.5-2 কিলোমিটার মতো হেঁটে পৌঁছে গেলাম রামিতে ভিউ পয়েন্টে। এইখানের ভিউ পয়েন্টটা সত্যি বলবার মতো, কেন বেশ খানিকটা উঁচু, এবং সেখানেও একটি ছোট পাহাড়ের টিলার ওপর উঠে একটা দেখার মতো পয়েন্ট, যেখানে দূরে পাহাড়ের শ্রেণীতে আলো পড়ছে, মেঘ, কুয়াশা, রোদ সব মিলে একটা রেনবো এফেক্ট যে হয়েছে, সেটাই খুব অসাধারণ। ওই রাত্রিটা আমরা সেলারিগাঁওতেই হোমস্টেতে কাটিয়ে পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং রাত্রিবেলা সন্ধেবেলার দিকে ট্রেন ছিল এনজেপি স্টেশন থেকে, ভোরবেলা ব্যান্ডেলে পৌঁছে গেলাম এবং তারপর বাড়ি। এবং অবশ্যই পথে শিলিগুড়িতে হংকং মার্কেটটা মিস করবেন না। বাই বাই।